একজন আমার কাছে জানতে চেয়েছেন যে এই যে বিজেপি রটাচ্ছে এই যন্তর মন্তরে যে আন্দোলন হচ্ছে তার পেছনে বিদেশি শক্তির হাত আছে কি না, এইটা নিয়ে আমি কি ভাবছি। যেমন দেখুন, পৃথিবীর প্রতিটা দেশ অন্য দেশের নাক গলায়, আর গণতন্ত্র হলে তো নাক গলায় আরও বেশি, রাইট? আমি শুধু কতগুলো বলি যে কেন নাক গলাতে পারি বা কিসের জন্য নাক গলায়। সো প্রথম একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি, এটা আমেরিকার নির্বাচনও পৃথিবীর অন্যান্য দেশ নাক গলায়, ভারতের নির্বাচন বা গণতন্ত্র অন্যান্য দেশ নাক গলায়, ভারতও আবার আমেরিকা, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় নাক গলায়। এটা হবেই, এটা কিছু করার নেই, দিস ইজ দ্য পার্ট অফ লাইফ। সুতরাং এই আন্দোলনের পেছনে বিদেশি টাকা খাটছে না, এটা বলা যাবে না, সবসময় খাটে। শুধু ভারতে বলে না, গোটা পৃথিবীতেই এটা হবে। দিস ইজ মানে এ ওকে করে, মানে এ ওকে করে, ওর বিরুদ্ধে করে। দিস ইজ এ কাইন্ড অফ অ্যান আনসিন ওয়ার। এটা একটা অদৃশ্য যুদ্ধ চলতেই থাকে। তার মানে এই নয় যে জেনুইন রাগ না থাকলে আপনি শুধু পেছন থেকে গুপ্তচর সংস্থা দিয়ে কাঠি করলেই হবে। মানুষের মনে একটা জেনুইন গ্রিভেন্স তপকস বিজেপির এগেনস্টে তৈরি হয়েছে বলেই বিদেশি শক্তিগুলো কলকাঠি নাড়ার চেষ্টা করছে। এবার আসুন এক এক করে দেখি যে কার কী স্বার্থ হতে পারে। তো প্রথম হচ্ছে জর্জ সোরসের নাম, দেখবেন এক্ষেত্রে সবচেয়ে বারবার আসে। কেন জর্জ সোরসের নাম বারবার আসে? ইন্টারেস্টিংলি, ভদ্রলোক তো বিশাল বিলিয়নার। তাহলে বিভিন্ন দেশের গণতান্ত্রিক আন্দোলনকে ফান্ড করে উনি কী পান সেটা জানতে হবে। উনার বিজনেস মডেল কি, উনি বিশাল টাকা কী করে করলেন? উনি শেয়ার মার্কেটে প্রচুর টাকা ইনভেস্ট করেন। যারা গণতান্ত্রিক আন্দোলনের উপর কেন তিনি ইনভেস্ট করছেন? তার বিজনেস হচ্ছে শর্টিংয়ের বিজনেস। শেয়ার মার্কেটে শর্টিং কী জিনিস? যে একটা শেয়ারের যদি প্রাইস কমে যায়, সেটা যদি আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারেন, তাহলে আপনি সেখান থেকে প্রচুর টাকা রোজগার করতে পারেন। এবং জর্জ সোরস এই ব্যাপারটাতে একদম সুপার চ্যাম্পিয়ন। উনি ইংল্যান্ড, ইন্দোনেশিয়া থেকে অনেক কটা দেশে বিপুল পরিমাণ টাকা শর্ট করেছেন এবং করে প্রচুর টাকার মালিক হয়েছেন। অর্থাৎ ইউ উইল বি বেটিং যে এই দেশের শেয়ার মার্কেট পড়বে। যেমন ধরুন, ভারতে এই আন্দোলনগুলো যদি চলতে থাকে, পলিটিক্যাল এমনিতেই ভারতে বিদেশি এখন স্টক তুলে নিচ্ছে, এমনিতেই মোদী সরকারের বাজে পারফরমেন্সের জন্য এবং সংস্কারগুলো উনি ঠিকঠাক করে করতে পারেননি বলে ইনভেস্টাররা এমনিতেই টাকা তুলে দিচ্ছে। এর মধ্যে খাঁড়ার ওপর ঘা দিতে পারে যে বেসিক্যালি আরেকটু আন্দোলন মেনে নাও, তাহলে শেয়ার মার্কেট আরও পড়বে, এবং শেয়ার মার্কেট পড়লে শর্টিং হবে, আরও শর্টিং হবে এবং আরও লাভ হবে। সুতরাং শেয়ার মার্কেটের যারা আগে থেকে আন্দোলনগুলোকে আগে থেকে প্ল্যান করেছে, তারা প্রচুর লাভ করতে পারে। এবার ধরুন, এদের সাথে আবার বিদেশি গুপ্তচর সংস্থাগুলোর যোগসাযোগ থাকতে পারে। পাকিস্তানের এবং বাংলাদেশের বরাবর স্বপ্ন যে ভারতকে ভাঙতে হবে, কারণ ভারত শক্তিশালী থাকলে পাকিস্তান বাংলাদেশের প্রচুর অসুবিধা, সুতরাং ভারতকে ভাঙার জন্য তেরা আছেই। আবার ভারতকে ভাঙতে পারলে আমেরিকার কী সুবিধা লং টার্ম, যদি আপনি সিমুলেট করে দেখেন যে ভারত যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাহলে ভারতের এই টুকরো টুকরো অংশগুলো নিজেদের মধ্যে মারামারি করবে, আরও বেশি অস্ত্র বেচতে পারবে, রাইট? এখন যেটা হয়ে গেছে কি, একটা জায়গায় মাত্র অস্ত্র বেচতে পারছে, তখন 10টা জায়গায় অস্ত্র বেচতে পারবে, অনেক সুবিধা। কারণ ভারতের তো এক একটা দেশ মানে প্রায় ইংল্যান্ড, ফ্রান্সের মতো সমান। তো ন্যাচারালি সবগুলো দেশ আলাদা হয়ে গেলে ভারতের ডিফেন্স বাজেট তারাক করে 5-6 গুণ করে দিতে হবে প্রত্যেকটা স্টেটের। আজকে আপনি ডিফেন্সের উপর 3.5% বা 3.2% দেয়। তো পশ্চিমবঙ্গকে যদি নিজের নিরাপত্তা নিজেকে দিতে হয়, সেই ডিফেন্স বাজেট ফ্যাটাস করে 20%-এ চলে যাবে। তো সেটা একটা লাভ আছে। প্লাস সেক্ষেত্রে আন্দামান নিকোবরটা কার আন্ডারে যাবে? কোনো শক্তিশালী রাষ্ট্রের আন্ডারে না পেলে সবাই আমেরিকাকে রাখতে বাধ্য হবে। চীনেরও সুবিধা, চীনের কোনো প্রতিদ্বন্দ্বী থাকবেই না সেক্ষেত্রে সাউথ ইস্ট এশিয়ায়, রাইট? তো ভারতকে ভেঙে তো সবারই একটা বড় ইনসেন্টিভ আছেই। সুতরাং এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনের পেছনে জর্জ সোরস থেকে চীন থেকে শুরু করে বাংলাদেশ, পাকিস্তান, চায়না সবারই একটা ইন্টারেস্ট আছে ভারতকে ভাঙার ব্যাপারে। ওকে, তার মানে এই নয়, আমি বলছি না যে বিজেপি কিছু দোষ নেই, যে তারা ছাত্রদের আমি তো এনটিএ বা নিট নিয়ে প্রায় দেখবেন 10খানা ভিডিও করেছি। আমি বলেইছি যে বেসিক্যালি কী করা উচিত ছিল। লাস্ট 2 বছর ধরেই বলেছি যে ভারতে এই ধরনের মন্ত্রী প্লাস এই আইস সিস্টেম, এটা জাস্ট চলে না। মানে ইটস লাইক মোস্ট ইনএফিশিয়েন্ট সিস্টেম। মন্ত্রী প্লাস আইস, একটা আইসগুলো তো কিছু জানে না, এটা তো সব মানে বেসিক্যালি একটা পরীক্ষা দিয়ে এসে পাস করা একটা। যেটা পৃথিবী এগিয়ে গেছে, একটা 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 এক্সামকে
সিকিওর করতে যে পরিমাণ টেকনোলজি জানা দরকার একটা মন্ত্রী বা কোত্থেকে জানবে, একটা আইএস অফিসারই বা কোত্থেকে জানবে। ঠিক আছে, আর তাদেরকে বলা হচ্ছে তুমি নেতৃত্ব দাও, তো এটা হয় না। পৃথিবীর অন্যান্য দেশ যেখানে চায়না ফায়না অলরেডি সব বহু আগে থেকে সব কাটিতে উঠে গেছে, এবং আমার যারা ভিডিও রেগুলার শোনেন আমি তো বারবার এই নিয়ে বলেছি, কারণ আমার বিপ্লব 2000 ইউটিউব চ্যানেলে এই নিয়ে আমি বারবার করে বলেছি। তো প্রবলেমটা কী হয়েছে, যদি একটা গণতন্ত্র দুর্বল হয়, যায় গণতন্ত্র হয়, খুব স্বাভাবিকভাবে সেই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সবার ইন্টারেস্ট আছে। ঠিক আছে, এবার যদি বলেন যে 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 তাহলে ভারতে কি কোনো দেশপ্রেমিক নেই, আমি বলবো ভাই খুব কম আছে, রেয়ারলি আছে বা খুব কম আছে। কারণ আমরা যে ডেটা দেখতে পাচ্ছি যে প্রতি বছর 2 লাখ করে সবচেয়ে ধনী ভারতীয়রা চলে যাচ্ছে বিদেশে, দুবাই, সিঙ্গাপুর, আমেরিকা সব জায়গায় চলে যাচ্ছে, এবং তার মধ্যে কিন্তু নেতা নেত্রীর ছেলে মেয়েরাই সবচেয়ে বেশি আছে, এগুলো সবাই জানে। সো ওই ভারতে প্রচুর দেশপ্রেমিক, তাই জন্য দেশ ছেড়ে যেতে চান, ওটাও ঠিক নয়। আলটিমেটলি যে সবার নিজের পয়সাটাই আগে করছে, এগুলো নিয়ে অস্বীকার করে কোনো লাভ নেই। লেট বি ভেরি রিয়ালিস্টিক। সো কথা হচ্ছে যে এই ভারতের যন্তর মন্তরের এই 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 আন্দোলনের পেছনে বিদেশি শক্তির হাত থাকতে পারে কি না, এটা আগেও ছিল, এখনও থাকবে। অন্য দেশ ভারতের ব্যাপারে নাক গলায়, ভারত অন্যের ব্যাপারে নাক গলায়, দিস ইজ কল ফরেন পলিসি। ওকে, ফরেন পলিসির একটা সামনে থাকে, একটা পেছনে থাকে। ফরেন পলিসির পেছনে সবাই সবারটাতে কাটি করে, এটা অস্বীকার করে কোনো লাভ নেই। সুতরাং সাবধান তো হতেই হবে, ভারতীয়রা যারা করছে তাদের সাবধান হতেই হবে। কিন্তু এখানে একটা সমস্যা সেটাই, যেমন বাংলাদেশের জুলাই বিপ্লব কী হলো, তো পুরো আমেরিকা থেকে কাঠি করে জুলাই বিপ্লব হয়েছিল, যে আমেরিকা জামাতের সাথে কাঠি করে করেছিল। তো শেখ হাসিনা অত্যাচারী ছিল, খুশি ছিল না লোকজন, স্বৈরাচারী, সবই ঠিক। কিন্তু শেখ হাসিনা চলে যাওয়ার পর কি 2 বছরে কি প্রবলেমগুলো সলভ হয়েছে? কিচ্ছু হয়নি। দেশের লোক খেতে পাচ্ছে না, বাংলাদেশে চাকরি চলে গেছে লোকজনের, সেগুলো নিয়ে বলার উপায় নেই, বললেই দেশ বিরোধী করে দিত। এই 2 বছর ইউনূস আমলে একটা ভয়ঙ্কর শাসন ব্যবস্থা গেছে বাংলাদেশে। তো দিস ওয়াজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কিন্তু ওই বিপ্লবের নামে লোকের রক্ত গরম হয়, বিপ্লব হলেই সমস্যার সমাধান হবে। এদিকে বিপ্লব হলে যে লোকের কী মাস হয় চোখের সামনে তো আপনারা বাংলাদেশকে দেখলেন। আর যদি ইতিহাস পড়তে হয় তাহলে ফরাসি বিপ্লবের ইতিহাস পড়ুন, রুশ বিপ্লবের ইতিহাস পড়ুন, বুঝতে পারবেন যে বিপ্লবের পর লোক কী পরিমাণ, সাধারণ লোক কী পরিমাণ বাঁশ খেয়েছিল, কী পরিমাণ লোককে মারতে হয়েছিল সেই বিপ্লব টেকানোর জন্য, সাধারণ লোককে। ওকে, ইনফ্যাক্ট রুশ বিপ্লবের পর তার নেক্সট 10 বছরে রাশিয়ায় যা লোক মারা যাবে, শ্রমিক, কৃষক, সাধারণ মানুষ, রাষ্ট্রের হাতে, দ্যাট ওয়াজ আনপ্যারালড ইন হিস্ট্রি। মানে হিটলারও যত লোককে মারতে পারেনি ইহুদি হিসাবে নিজেদের লোককে, তার থেকেও বেশি লোক মারা গেছিলো রাশিয়াতে। যাকে এগুলো পরে বেরিয়েছে, 91-এর রাশিয়ান রিভলিউশন শেষ হয়ে যাওয়ার পর থেকে, কমিউনিজম শেষ হয়ে যাওয়ার পর থেকে পুরো সত্যি যখন সামনে এসছে, সবাই জানতে পেরেছে যে ইউক্রেনে কত লোক করে মেরেছে, নিজেদের দেশে রাশিয়াতে কত লোককে মেরেছে, সেগুলো অন্য গল্প। কিন্তু কোশ্চেন হচ্ছে এই যে মানুষ তবু বিপ্লবের গল্প খাবে, আমার যুক্তিপূর্ণ কথা কেউ শুনবে না, বা কারোরই যুক্তিপূর্ণ কথা শুনবে না। কারণ আমি আবার বলেছি, ডেমোক্রেসিতে ওই লোকজনের IQ 20 নিচে। রুশ বিপ্লব নিয়েও কেউ কিছু যে ডেপথে পড়াশোনা করেনি, ফরাসি বিপ্লব নিয়েও ডেপথে কিছু পড়াশোনা করেনি। এগুলো নিয়ে যে পড়াশোনা যদি একটু ডেপথে করতো, এই বিপ্লব একটা এমন হরর শো, এটা মানে একটা এতটাই ডিস্টোপিয়ান হরর শো, লোকে ভুলেও বিপ্লবের নামে ওরকম রোম্যান্টিক কল্পনা করতো না। সে কিউবান বিপ্লবই বলুন আর যাই বলুক না কেন, যাকে এখন নেটফ্লিক্স থেকে শুরু করে ইউটিউবে প্রচুর ডকুমেন্টারি আছে, লোকজন এসব বিপ্লবগুলোর পরপর কী হয়েছিল, লোকজনকে কীভাবে কুত্তার মতো মারা হয়েছিল, মানে বিপ্লবীরাই কুত্তার মতো মেরেছিল। এবং সবচেয়ে বড় কথা, এইসব বিপ্লব যারা করেছিল তারাও মারা গেছিলো। রাশিয়ান বিপ্লব থেকে শুরু করে ফরাসি বিপ্লব, যেসব বিপ্লবীরা করেছিল তাদেরই 98% সাফ হয়ে গেছিলো সেই বিপ্লব, মানে তাদেরই অন্য বিপ্লবীরা তাদের প্রতি বিপ্লবী বলে মেরে দিয়েছিল। এটা হচ্ছে ঘটনা, রাইট? তো যাকে এগুলো পরের ব্যাপার। একটা বিপ্লব কত বড় ডিস্টোপিয়ান হতে পারে একটা দেশের, সেটা একটা ইতিহাস পড়তো। আমি এই জন্যই বলছি, আমি এখন সবচেয়ে পৃথিবীতে গণতন্ত্রকে ভয় পাই। আমি বিজেপি কংগ্রেসকে ভয় পাই না, বা সিপিএমকেও ভয় পাই না, আমি অ্যাকচুয়ালি ভয় পাই গণতন্ত্রকে। কারণ এই লাস্ট 3 বছর ধরে ইন্টেন্সলি সোশ্যাল মিডিয়া করার ফলে, ওই সাধারণ লোকের কাছে পৌঁছানোর ফলে বুঝে গেছি যে লোকজনের IQ 20-র নিচে। নিজেদের ভালো বোঝার মতো ক্ষমতা এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা কেউ নেই। কারণ সেটা করতে গেলে যে পরিমাণ ইতিহাস পড়তে হতো, দর্শন পড়তে হবে, সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি আবার সেই জন্য সক্রেটিস এবং গুরু সক্রেটিস এবং প্লেটো রিপাবলিকে ফিরে যাব। ইউনিট এ ফিলোসফার কিং। বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ ছাড়া এই মুহূর্তে ভারতের সামনে অন্তত 20 বছর কোনো ভালো, আমি আগেও বলেছি, কোনো উপায় নেই। কারণ এই মুহূর্তে যেটা হলো যে গণতান্ত্রিক সিস্টেম ভারতবর্ষে, আমি বলবো সম্পূর্ণভাবেই প্রায় ব্যর্থ হয়েছে। সাফল্যের তো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না।
কারণ যারাই ক্ষমতায় দিচ্ছে লঙ্কায় যাচ্ছে, রাবণ হয়ে যাচ্ছে, অ্যারোগ্যান্ট হয়ে যাচ্ছে, জনগণের কথা শুনছে না। কংগ্রেসেরটা আগে করেছিল, যার জন্য কংগ্রেসকে লোকে তাড়িয়ে বিজেপিকে আনলো, বিজেপিও একই কাজ করছে। তো দের ইজ সাম প্রবলেম ইন দ্য সিস্টেম। সেক্ষেত্রে এই সিস্টেমটাকে সংস্কার না করলে আপনি কী করে করবেন? ডেমোক্রেসি তো মানুষকে, একটা মানুষের কথা শুনে এরকম তো একটা সরকার দিতে পারছে না। আর সেটা না করলে সবচেয়ে ডেঞ্জার হচ্ছে যে বাইরের সমস্ত শক্তি এসে ভারতকে প্রথমেই ভাঙার চেষ্টা করবে। বাই দ্য ওয়ে, ভারতের ব্যাপারে প্রেডিকশন, এটা আমি ছোটোবেলা থেকে পড়ে আসছি। ছোটোবেলা বলা ভুল, যখন থেকে আমেরিকা এসছে পড়ে আসছি, অন্তত বিদেশি যারা ভারত বিরোধী সেই সব লিটারেচার তো আপনারা পড়ার সুযোগ পান না, যেহেতু সেগুলো ভারতে যায় না। ভারত বিরোধী অধিকাংশ লিটারেচার আমি যেগুলো পড়েছি সবাই প্রেডিক্ট করে যে ভারত একটা রাষ্ট্র থাকবে না। ভারত তার গণতান্ত্রিক অর্থাৎ তার ডেমোক্রেটিক কন্ট্রাডিকশানে ভেঙে যাবে। ঠিক আছে, কারণ যেই মুহূর্তে ভারত একটু লিবারাল হতে যাবে, একটু প্রগ্রেসিভ হতে যাবে, ভেঙে যাবে। এটা তাদের প্রেডিকশন। তো সেই প্রেডিকশানের উপর কেউ শেয়ার মার্কেটে টাকা করবে, কেউ অ্যাকচুয়াল অস্ত্র বেচে টাকা করবে, হচ্ছে সোজা ব্যাপার। তো যাক, আমি আর কিছু বলার নেই, পৃথিবীতে যা ঘটবে ঘটবে, আমার বয়স প্রায় হয়ে এলো। তো বাট এই মুহূর্তে আমার মনে হয় ভারত যদি খুব শক্ত হাতে জিনিসটাকে ভালোর দিকে না স্টিয়ারিং করে, যেদিকেই করুক না কেন, সিচুয়েশান ক্যান গো ভেরি ব্যাড।